প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সজীব ওনাসিস, ব্যবস্থাপনা সম্পাদক, জয় দিন। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, সার সরবরাহ পরিস্থিতি, সরকারের গুদামে সার আছে, সমস্যা বিতরণে। সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলায় বাড়তি খরচ, দুজনের মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন। ফেনীর নুসরাত হত্যা মামলা। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছে কিনা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী। দৈনিক আমার দেশ, ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়। অধ্যক্ষ সিরাজ সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে, নুসরাত হত্যা মামলা। দৈনিক ইত্তেফাক, 6 মাসে অর্থনৈতিক পর্যালোচনা সিপিডির, বন্ধ হয়েছে 95 কারখানা, কাজ হারিয়েছেন 62,000 শ্রমিক। অর্থনীতির 31 সূচকের 19টিতেই অবনতি। ফেনী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়, 10 ফাঁসির আসামি খালাস, 2 জনের মৃত্যুদণ্ড বহাল। মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন, আর্ম পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়ছে, অপরাধ তদন্তের প্রস্তাব। দৈনিক সমকাল, জ্বালানি ভর্তুকির চাপে বাজেট ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠছে। দৈনিক যুগান্তর, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারের 6 মাস নিয়ে সিপিডির মূল্যায়ন, ইঙ্গিত আছে, সংকেত নেই। দৈনিক মানব জমিন, সরকারের 6 মাস, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি, 19 সূচকে অবনতি, সিপিডি। 2 জনের মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন, নুসরাত হত্যা মামলা। দৈনিক কালের কণ্ঠ, তেল বিদ্যুৎ কেন্দ্র পুনঃ উৎপাদনে ফিরছে, দ্রুত কমবে লোডশেডিং। মেয়েদের স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক কালবেলা, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন, জোড়াতালে দিয়ে চলছে বেসরকারি ভার্সিটি। দৈনিক ইনকিলাব, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এআই ক্যামেরার সুফল, ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলিত যানবাহন। প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নানা শর্তে আটকা রোহিঙ্গা সংকটের 9 বছর। প্রধানমন্ত্রীর পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু। দৈনিক জয় দিন, চায়না বাংলাদেশ সম্পর্ক পরীক্ষায় উত্তীর্ণ, মির্জা ফখরুলকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ। আমলনামা যাচাই বাছাই চলছে, কপাল পূর্বে অনেকের। সরকারকে গঠনমূলক চাপের মধ্যে রাখা প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চায় ইন্ডিয়া। দৈনিক নয়াদিগন্ত, ঋণ নিয়ে পাচার ঠেকাতে কঠোর বাংলাদেশ ব্যাংক। মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনা নির্দেশ প্রধানমন্ত্রীর। 8 মাসে 95 শিল্প কারখানা বন্ধ, চাকরি হারায় 62,000 লোক। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক, হুমায়ুন কবির। দৈনিক বণিক বার্তা, আরও 2টি FSRI নির্মাণ, এলএনজি আমদানি ব্যয় বছরে ছাড়াতে পারে 1,20,000 কোটি টাকা। গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কারের পর্যালোচনা। শুষ্ক মৌসুমে বেশিরভাগ সময়ই পানির ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ। দ্য ডেইলি স্টার, 9 years of Rohingya influx, burden now heavier. Must not be a forgotten issue, say speakers at Cox's Bazar seminar. The New Age, 9 years on, Rohingya still have no way home. The Daily Observer, 6 months of BNP government, inflation cases, reserve rises, but growth stalls, CPD. আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার আপনার যে সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে যে রোহিঙ্গার ঢল নেমেছিল 2017 সালের আজকের দিনে, অর্থাৎ এই 25 অগস্ট থেকে প্রথম আসা শুরু করেছিল। এই 9 বছরে আমরা দেখেছি একজন রোহিঙ্গাকে আমরা মিয়ানমারে ফেরত পাঠাতে পারিনি। নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা এখন 12,02,034 জন। কক্সবাজার এবং উখিয়ার
33টি ক্যাম্পে তারা বসবাস করছে, সেখানে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে এবং ওই ক্যাম্পগুলির ভিতরে মনে হয় যেন আরেকটা জঙ্গল সলিমপুর গড়ে উঠছে। প্রতিটা সন্ত্রাসীদের ঘরে ঘরে সুড়ঙ্গ। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সাহায্য কেমন যেন কমে আসছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ এত বছরও আমরা কেন পাঠাতে পারলাম না? বর্তমান সরকার আসার পরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অনেকেই বলছে এক্ষেত্রে চীনের প্রভাবও কাজ করতে পারে, চীনের সাথে যদি ইন্টিমেসি হারানো যায়। কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। রোহিঙ্গাটা আমাদের জন্যে মানে একটা বিশাল প্রবলেম, মানে এরকম প্রবলেম অতীতে কখনোই বাংলাদেশ ফেস করে নাই এবং এটা মানে প্রবলেমটা আরও দিন দিন ঘনীভূত হচ্ছে এবং আপনি খুবই অবাক হবেন যে একজন রোহিঙ্গাও ফেরত তো যায় নাই, বরং আরও রোহিঙ্গা বিভিন্নভাবে ঢুকছে এবং এই ঢোকার ক্ষেত্রে বাংলাদেশের আপনার সম্মতির চেয়েও বড় বিষয় হচ্ছে যে বাইরের যারা কমিউনিটি আছে তারা এটা খুবই হালকাভাবে দেখছে। তারা মনে করছে যে মায়ানমারে যে সমস্যা আছে, তারা মানবাধিকার বা তারা যে নির্যাতনের নিপীড়নের শিকার হচ্ছে, তারা একটা জায়গায় গিয়ে শেল্টার পাচ্ছে, নিরাপদে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ যে মানে আমাদের অর্থনৈতিকভাবে এটা গ্রহণ করার মতো অবস্থায় নাই এবং এই বাংলাদেশের যে ভূখণ্ড, এটা এমন না যে আপনার আমেরিকা, নিউজিল্যান্ড বা অন্য দেশের মতো বিশাল, আমাদের তো ওই ক্যাপাসিটিও নাই। আপনি ধরেন চট্টগ্রামের কক্সবাজার মানুষও, সাধারণ মানুষ যারা তারা কিন্তু খুবই বিব্রত এবং তারা এটা মনে করছে যে তাদের কক্সবাজারের যে ইকো সিস্টেম বলেন বা পরিবেশ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাদের কারণে এবং তারা কিন্তু আপনার নির্দিষ্ট সীমানায় থাকছে না। এবং এই ব্যাপারে আপনার বিগত সরকারের নীতিটা আপনার খুবই ছিল, মানে আপনার পক্ষপাতিত্বমূলক। তারা বিষয়টা ডিল করতে পারে নাই। প্রথমত যখন তারা ঢোকে সেটা তারা বাধা দিতে পারে নাই, তখন যদি প্রপারলি বাধা দিতে পারত তাহলে কিন্তু এটা একটা প্রকট আকার ধারণ করতো না। সেই সময় রাজনৈতিক কারণে আপনার এটা সমাধান করা সম্ভব হয় নাই। আর এখন যেটা আপনার ইন্টারিয়াম গভর্নমেন্ট জাতিসংঘের মহাসচিবকে দেশে এনে সরজমিনে নিজে ভিজিট করে বুঝিয়েছে যে এটা আমাদের কত বড় প্রবলেম। কিন্তু এই প্রবলেম কিন্তু সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত মায়ানমারের প্রবলেম সমাধান না হচ্ছে। তাদের মধ্যেই তো সংঘাত চলছে। এখন বাংলাদেশকে অবশ্যই সবচেয়ে বড় যাদের প্রভাব আছে, চীনের প্রভাব মায়ানমারে, এইটাই একমাত্র সলিউশন। চীনকে আমাদের মানে ইয়েতে আনতে হবে, আমাদের প্রবলেমটাকে তাদের মনে করতে হবে যে এটা হলে ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ সমস্যায় পড়লে চায়নাও পড়বে, ইন্ডিয়াও পড়বে, এটা বোঝাতে হবে। এবং চীনকে যদি আমরা এটা বোঝাতে পারি এবং তাদের সহায়তা পাই, তাহলে আমার মনে হয় যে এটা সমাধান শুরু হতে পারে। সমাধানের বিষয়টা যেই 12 লক্ষের কথা বললেন, এটা অনেক বড় বিষয়, বাট শুরু হওয়াটা এটা চীনের অবশ্যই আমাদের চীনের, কারণ মায়ানমারের সাথে চীনের সম্পর্ক, আমেরিকা, ইন্ডিয়া আমাদের এই ব্যাপারে খুব একটা সহযোগিতা করতে পারবে না। অর্থাৎ মিয়ানমারকে চাপে রাখতে হলে চীনই পারবে, চীনই একমাত্র পারবে। এক্ষেত্রে আবার আরেকটা কোশ্চেন আছে যে চীন বলেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন, সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং চীন প্রস্তাব করেছে ওদের যেই বিআরআই, যেটা আপনার রোডস অ্যান্ড ইনিশিয়েটিভ এবং যেটা বলছে করিডোর, বাংলাদেশ চীন মিয়ানমার একটা করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ নিয়ে অনেকেই বলছে যে যদি এই করিডোরে বাংলাদেশ প্রবেশ করে তাহলে অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং সম্ভাবনার দ্বার খুলবে। তবে এইটা নিয়ে কিন্তু আবার প্রতিবেশী ভারতের কিছু আপত্তি এবং তারা অবজারভেশনে আছে। তো এখন আমাদের এই ডিসিশনগুলো, অর্থাৎ আমরা কোথায় যাব বা কি করব, এবং এই বিষয়গুলো নিয়ে আপনার প্রতিবেশী ভারতের এই যে আপনার তারা বলছে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, এটা কিভাবে দেখবেন?
না, ভারত তো একটা বড় রাষ্ট্র এবং আমাদের আপনার তিন যে জায়গা মানে আপনার বর্ডারের ম্যাক্সিমাম হলো ভারতের সাথে। সুতরাং ভারতের আমাদের বিষয়ে কনসার্ন হওয়াটা খুবই স্বাভাবিক। তবে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশকে দেখতে হবে এবং এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন এবং সিভিল সোসাইটি বলেন, তাদের কিন্তু এটা তুলে ধরতে হবে যে আমাদের লাভটা কিসে। আপনি অতীতে দেখবেন যে যখন শেখ মুজিবের আমলে আপনার হয়তো পড়ে থাকবেন, আমরা তখন হয়তো অনেক ছোট ছিলাম, যে ইন্ডিয়া কিন্তু আপনার বাংলাদেশ যে ওআইসির মেম্বার হবে এই ব্যাপারে আপত্তি জানিয়েছিল, বলেছিল এটা হওয়া যাবে না। কিন্তু সেই সময়ের মুজিব সরকার কিন্তু ইন্ডিয়ার কথা শোনে নাই, ওআইসির মেম্বার হয়েছে। এরকম এখন যদি ধরেন যে চাইনিজ যে রাস্তার কথা বলছে, এটা অনেক দিন ধরে, এবং এটা আমার মনে হয় যে এখন যেহেতু আপনার যোগাযোগের মাধ্যমটা দিন দিন উন্নত হচ্ছে, শুধু আপনার যে আপনার ওই ইন্টারনেট বা আপনার ভার্চুয়াল যোগাযোগ না, আপনার পথের যে যোগাযোগ, এই পথের যোগাযোগটা কিন্তু ইউরোপে অনেকটাই সমাধান করে ফেলছে। তাদের কিন্তু সমস্ত আপনার এই একজন আরেকজনের যে কানেক্টিভিটি, এটা কিন্তু বাই রোড হচ্ছে। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, নেপাল, আমাদের এই যোগাযোগ হলে সমস্যার কি? সমস্যাটা আমাদের এই দেশগুলোর সঙ্গে আলোচনা করেই করতে হবে, কোনো সংঘাতে না গিয়ে। নেপালের সাথে আমার যদি সরাসরি যোগাযোগ হয়, তাহলে আমি ওইখান থেকে অনেক আপনার ইলেকট্রিসিটি, এখানে ইন্ডিয়া তো আমাকে সাপোর্ট করা উচিত, কারণ ইন্ডিয়ার উপর আবার নির্ভরশীলতা কমলে তো তারই ভালো, কারণ তারাই তো সমস্যা আক্রান্ত দেশ। তারা কি আপনার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ? তাদের তো বোঝা উচিত যে বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, এটা তাদের জন্য ভালো। আমাদের এখানে এই যে তারা বলে যে মানুষ ওইখানে যায় কাজের সন্ধানে, মিথ্যা কথা। তারা, কারণ গরিব দেশে যায় না মানুষ, ইটালি, আমেরিকা যেতে পারে, ইন্ডিয়ায় কেন কাজের জন্য যাবে? তাদেরই তো কাজের প্রয়োজন। সুতরাং আমরা যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হই, এটা তাদের জন্য, কিন্তু তারা হতে দিতে চায় না, এটাই বাস্তবতা। আপনার গতকাল ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেখানে বলা হয়েছে তারা অর্থনৈতিক বাণিজ্য সম্প্রসারণ করে, বিশেষ করে সীমান্তগুলোর যে আপনার সীমান্ত হাট যেটা চালু হয়েছিল এবং বন্ধ হয়ে গেছে, সেইগুলো চালুর উদ্যোগ বিষয়ে। এবং দীনেশ ত্রিবেদী কিন্তু বলেছেন যে দুই দেশের সমতার ভিত্তিতে, অর্থাৎ দুই দেশের, উনি বলেছেন যদি অর্থনৈতিক শক্তিশালী হয়, রাজনৈতিক বিষয়টাও আস্তে আস্তে কেটে যাবে। এই দীনেশ ত্রিবেদীর এই বক্তব্য কিভাবে দেখবেন? না, আমি উনার বিষয়ে আমার একটু ভিন্ন অবজারভেশন আছে, কারণ আমরা অনেক দিন পরে একজন পলিটিশিয়ানকে অ্যাম্বাসেডার পেলাম। এর আগে সমস্ত আপনার বেশিরভাগই আপনার ফরেন সার্ভিস থেকে আপনার আমলারা এখানে আসে, এবং ইন্ডিয়া বুঝতে পেরেছে যে বাংলাদেশের সঙ্গে আপনার তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, তাটা অনুধাবন করতে পেরেছে, এবং এই অনুধাবনের ভিত্তিতেই তারা কিন্তু একজন পলিটিশিয়ানকে এইখানে অ্যাপয়েন্টমেন্ট করেছে, যেটা আমি মনে করি যে একটা পজিটিভ। কারণ একটা পলিটিশিয়ানই মানুষের সাথে, জনগণের সাথে সম্পর্কটা বুঝতে পারে, যেটা আমলা অনেক সময় তাদের ওই যে আপনার কাগজপত্রের বাইরে যেতে পারে না, হ্যাঁ, ফাইলপত্রের বাইরে, একটা বদ্ধমূল ধারণার বাইরে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে উনি যেটা অর্থনৈতিক বিষয়টা আমি একটু আগে বললাম, সেটা আলোকপাত করেছেন। আর উনিও আপনার চাচ্ছে সম্পর্ক ডেভেলপ করার, এবং বাংলাদেশও এখানে খুব পজিটিভ। তবে বাংলাদেশের যেহেতু একটা আপনার বড় ধরনের আপনার দূরত্ব তৈরি হয়েছে গত আমলে, সেই বিষয়টা যে খুব তাড়াতাড়ি চাইলেই মানে সমাধান হবে তা না, এখানে আমাদেরও বুঝে শুনে আগাতে হবে। যেমন ধরেন যে এই যে একটা জোটের কথা হচ্ছে আপনার মক্কা জোট, এই ব্যাপারে তাদের আপত্তি আছে।
এইখানেও আমরা বুঝে শুনে যে এইখানে গেলে আসলেই আমরা আবার মার্কিন বলয়ে কতটা ঢুকে যাব এবং সব বিবেচনা করে, সুতরাং ইন্ডিয়ার সাথে আমাদের আমার মনে হয় যে একটা সম্পর্কটা ডেভেলপ করা দুই দেশের জন্যই উচিত। এটা কখনোই আমার মনে হয় যে ইগনোর করা উচিত। এটা দুই দেশ আমার বিশ্বাস যে তারা ভবিষ্যতে একসঙ্গে কাজ করার মতো পরিবেশ তৈরি হবে এবং এই আপনার অ্যাম্বাসেডার আপনার দীনেশ ত্রিবেদী এখানে একটা ভালো ভূমিকা রাখবে। জি, একটা বিষয় হচ্ছে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এরই মধ্যে 6 মাস অতিবাহিত করলো। বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন আছে। আপনার বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন কার্ড চালু করেছে। তবে এই 6 মাস নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গতকাল একটা মূল্যায়ন করেছেন, আপনি দেখেছেন। সেখানে তারা বলেছে 6 মাসে অর্থনৈতিক আপনার পর্যালোচনায় 95 কারখানা বন্ধ হয়েছে এবং 62,000 শ্রমিক বেকার হয়েছে। একই সাথে আমরা দেখছি গ্যাসের তীব্র সংকটের কারণেও কিন্তু কারখানা বন্ধ হচ্ছে। তো সরকারের এই 6 মাস বা 8 মাসের এই সিপিডির মূল্যায়ন কিভাবে দেখবেন? 6 মাসের যে সমস্যা সেটা তো আপনার 6 মাসের সমস্যা না, এটা আপনার তবে সরকারের সদিচ্ছা বা আপনার তাদের যে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থেকে উত্তরণের জন্য পদক্ষেপ, সেটা আমাদের বিবেচনা নিতে হবে যে এটা ঠিক মতো হচ্ছে কিনা। সিপিডির অবজারভেশন ঠিক আছে, সিপিডি আপনার অতীতেও এই ধরনের অবজারভেশন দিয়েছে। আর এখন যেহেতু একটা বড় ধরনের ক্রাইসিস চলছে এনার্জি নিয়ে, সুতরাং এটা বাস্তব যে কিছু কলকারখানা বন্ধ হয়েছে। আর এই সমস্যাটা আপনার সমাধানের জন্যে যে মন্ত্রী যারা দায়িত্বপ্রাপ্ত, বিশেষ করে ধরেন যে বিদ্যুৎ মন্ত্রী, বা আমি দেখলাম 2 দিন আগে আপনার অর্থমন্ত্রীর কথা বললো যে এটা আর মানে নিয়ন্ত্রণের বাইরে। মানে উনি একটা এরকম কমেন্ট করেছেন যে আপনার এটা সমাধান খুব তাড়াতাড়ি হবে না, সম্ভব না বা কিন্তু এই ধরনের কথা মন্ত্রীর বলাটা ঠিক না, এটা একটা প্যানিক তৈরি করে। উনাদের আপনার সম্ভাবনা এবং ওনাদের প্ল্যানটা জানানো উচিত যে সমাধান হবে, তাহলে আপনার ব্যবসায়ীরা তো আরো হতাশ হবে। অলরেডি অনেক ব্যবসায়ী আপনার গ্যাস পাবে না বলে ইতিমধ্যে কারখানা বন্ধ করে দিয়েছে, যেটা খুবই অ্যালার্মিং। তবে আমার মনে হয় এটা খুব দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। হ্যাঁ, এবার আরেকজন মন্ত্রী বললেন, বিদ্যুৎ মন্ত্রী, আমাদের দিন গোনা ছাড়া কিছু করার নেই। এইগুলি খুবই সিলি বিষয়। একটা মন্ত্রীর কাছ থেকে কখনোই এইসব কমেন্ট জনগণ আশা করে না। আমার মনে হয় এটা খুবই সিরিয়াস। এবং আপনার এনার্জির বিষয়ে আগে যারা মনে করেন সামিট, যেমন আমি উদাহরণ দিই, সামিট গ্রুপ একটা অনেক বড় গ্রুপ, তারা তো একটু আপনার তাদের ইস্টাবলিশমেন্ট আছে, তারা তৈরি হয়েছে অনেক দিনে, আপনার তাদেরও সহযোগিতা নিতে হবে। তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের কি অ্যাটাচমেন্ট ছিল সেটা তো পলিটিক্যাল বিষয়। এটা আমাদের ক্রাইসিস উত্তরণের জন্যে যদি তাদের আমাদের সহযোগিতার দরকার হয় অবশ্যই নিতে হবে। এবং এলএনজি যে আপনার ওই যে 2টা ছিল আমাদের, যেটা আপনার জেটিতে, তার মধ্যে একটাতে আগুন লেগেছে এবং সেটা বলছে যে আবার রিপেয়ার করছে এবং এটা হয়তো সমাধান হয়ে যাবে। আর নতুন আপনার আরো 2টা আনার কথা, এই জন্য অলরেডি সামিট গ্রুপের সঙ্গে একটা আপনার আলোচনা হচ্ছে। এইগুলা সরকারের সদিচ্ছা আছে, কিন্তু সরকারকে আমার মনে হয় এটা জনগণের সামনে প্রপারলি তুলে ধরা উচিত। এবং এনার্জি ক্রাইসিসটা আপনার মানুষ আলটিমেটলি দেখছে যে আমি এখন বিদ্যুৎ পাচ্ছি না, আমি তো আগে পেয়েছি। এটা যত দ্রুত সম্ভব আমার মনে হয় এটা এই আপনার যাদের দরকার, আমার এটা সমালোচনার বিষয় না। আজকে বড় বড় গ্রুপ যাদের হাতে আপনার অর্থনৈতিক স্বাবলম্বিতা আছে, যেমন বসুন্ধরাই হতে পারে, তাদেরও সহযোগিতা নেওয়া দরকার। এখানে দ্রুত ইনভেস্টমেন্ট করে যেন এটা 2 বছর না, এটা যেন 6 মাসের মধ্যে একটা প্রপার সমাধানে আসে, যেন এটা কোনো আমলাতান্ত্রিক
ফাইলে বিষয়টা আটকে না থাকে, এটা খুব দ্রুত কারণ এনার্জির উপরেই দেশের সব কিছু নির্ভর করে। তবে গত 17 বছর আবার বিশেষ করে আওয়ামী রিজিমের সময় আমরা দেখেছি এই বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে ব্যাপক লুটপাট হয়েছিল এবং সেগুলো নিয়ে আপনার সেই সময়ের সেই সমস্যাগুলো এখন নতুন করে এই গভর্নমেন্টকে ফেস করতে হচ্ছে। এ কারণে কি সমস্যাগুলো? না না, আপনার 15 বছরে তো কোনো নিয়ম নীতি ছিল না। আপনার কুইক রেন্টালের তো বিষয়টাই ছিল একটা লুটপাটের দরজা উন্মোচন করে দেয়। ওইটা আমি মনে করেন যে বাইরে রাখলাম, কিন্তু কুইক রেন্টাল করে তো মানুষ বিদ্যুৎ পেয়েছে, বাট দামটা বেশি দিতে হয়েছে। মানে আমাদের আপনার যদি ক্রয় ক্ষমতা থাকে, আমরা বেশি বিদ্যুৎ দিয়ে আপনার ধরেন যে যদি কলকারখানায় গ্যাস সাপ্লাই দেন, বিদ্যুৎ সাপ্লাই দিয়ে আপনার উৎপাদন অব্যাহত রাখতে পারেন, তাহলে এটা পোষানো যায়। কিন্তু আপনার বিদ্যুৎই নাই, তাহলে তো এটা অন্য ঘটনা। এখন কুইক রেন্টালের বিষয়টা ছিল যে একটা সময় পর্যন্ত আপনার কুইক রেন্টাল দিয়ে ইমার্জেন্সি বেসিসে বিদ্যুৎ আমরা নিব, পরবর্তীতে আমরা রেগুলার আপনার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে উৎপাদন করে, কিন্তু সেটা হয় না। কুইক রেন্টালকে একতরফাভাবে বছরের পর বছর সুবিধা দেওয়া হয়েছে, তাদের লুটপাট করার সুবিধা হয়েছে, এবং পরনির্ভরশীল আমরা হয়ে গেছি। দিন দিন বিদ্যুতের দাম বেড়েছে সাধারণ মানুষকে। ওই বিষয়টা মাথায় রেখে তো গভর্নমেন্টকে প্ল্যান নিতে হবে। এবং আদানির সাথে যে চুক্তি হয়ে গেল সেটাও তো আমাদের খুবই অসম চুক্তি, এবং আপনার এটা কোনোভাবেই বিভিন্ন আমলে হয়েছে, যেমন এরশাদ আমলে কাফকো চুক্তি আপনার একতরফা ছিল। আপনার ইন্ডিয়ার সময় আপনি ম্যাডাম খালেদা জিয়ার গত আমলে দেখবেন টাটার সঙ্গে একটা চুক্তি, ম্যাডাম কিন্তু এটা প্রত্যেকে যেহেতু একতরফা হচ্ছে গ্যাসের, ম্যাডাম বলছে না এই চুক্তিতে আমরা যাব না। এখন কুইক রেন্টাল বা বিদ্যুতের যে আপনার পরনির্ভরশীলতা ছিল, এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। আর আদানি তাকেও আপনার আমাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তি তো আমরা বাইরে এই মুহূর্তে যেতে পারবো না। সুতরাং নতুন করে যেন আমাদের পরিকল্পনা করতে পারি, এবং সমাধানটা আমাদের সবার সঙ্গে, যারা স্টেক হোল্ডার, ব্যবসায়ী বলেন, বিরোধী দল বলেন, আমরা সবাই নিয়ে বসে এক সিদ্ধান্ত নেওয়া উচিত। আরেকটা সমস্যা আমরা দেখেছি গত কয়েকদিন, সার নিয়ে সংকট। আপনি দেখেছেন যে সার আপনার গুদাম থেকে লুট করে নিয়ে যাচ্ছে। তবে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে সারের পর্যাপ্ত আছে, বিতরণী সমস্যা। আবার কেউ কেউ বলছে এটা আপনার কোনো কারসাজি কিনা, অর্থাৎ গভর্নমেন্টকে কোনো বেকায়দা ফেলার জন্য। এই বিষয়টা কীভাবে দেখবেন? সার সমস্যা অতীতেও হয়েছে, তবে সার সমস্যার সাথে কিন্তু এই যে এনার্জিও জড়িত। আপনি সার কারখানাও বন্ধ হয়ে গেছে, আর সার গভর্নমেন্ট বলছে যে পর্যাপ্ত আছে। আমরা এটা বিশ্বাস করতে চাই। পর্যাপ্ত থাকলেও আপনার যে প্যানিকের কারণে এই যে লুট হয়েছে, একটা সার কারখানা লুট হয়েছে, এবং আপনার ব্যবস্থাপনার অনেক বড় একটা বিষয় গভর্নমেন্টকে। আপনি অতীতে যেমন আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু ব্যবস্থাপনা আমার অমর্ত্য সেনের একটা রিসার্চে বলেছিল যে খাদ্যর কোনো প্রবলেম ছিল না, বাট ডিস্ট্রিবিউশনের সমস্যা ছিল। তা এত বড় ডিজাস্টার হয়েছে, 15 লক্ষ লোক মারা গেছে। সারের সঙ্গে আমাদের আপনার উৎপাদন, আমাদের খাদ্য ব্যবস্থা সব কিছু জড়িত। শুধু এটা আমার মনে হয় খুবই আপনার সেন্সিটিভ ইস্যু, এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করা উচিত। ফৌজদারি অপরাধ তদন্ত কার্যক্রম পরিচালনায় গতকাল ক্ষমতা আপনার এপিভিএন আর্ম পুলিশ ব্যাটালিয়নের মন্ত্রিসভা যে আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে, এটা কি মনে করবেন? ফৌজদারি অপরাধ তদন্ত কার্যক্রমের আপনার কি ধারাটারা নতুন কি যোগ হয়েছে? বলছে যে নতুন যে আইন দিয়েছে সেখানে তারা ইচ্ছা করলে আপনার আরো বেশি অধিকতর তদন্ত করতে পারবে। এর ফলে আপনার প্রভাবিততা কমবে। পিবিআই, হ্যাঁ পিবিআই এর না, আপনার পিবিআই কিন্তু খুবই আপনার একটা এফিশিয়েন্ট। তারা অনেক তদন্ত করে, অনেক আপনার যেগুলি রেগুলার ডিবি বা আপনার পারে নাই, গোয়েন্দা বিভাগ পারে নাই, তারা এটা উদ্ধার করেছে। এবং আপনার সিকিউরিটির ব্যাপারটা কিন্তু প্রত্যেক আপনার চেঞ্জ হয় আধুনিকতার সঙ্গে। আপনার অনেক মডার্ন
আপনার ইকুইপমেন্ট আছে, এআই, যেমন এখন তো এআই এর এইগুলি কিন্তু আপনার ডে বাই ডে চেঞ্জ হয়, এবং এটার সাথে আপনার বিধি বা তদন্তের যে আপনার নিয়ম নীতি আছে এগুলি পরিবর্তন হয় এবং আধুনিক হয়। আপনার দেখেন, আমি যেহেতু সাংবাদিক, আমি একটাই শুধু কেসের কথা বলবো, সাগর রুনি। সাগর রুনির মতো একটা আপনার মানে হাই প্রোফাইল একটা কেস, যেটা নিয়ে সমস্ত মিডিয়া তোলপাড় হয়ে গেছিল, সেটার কোনো সুরাহা হতে পারি নাই আমরা। এবং এটা খুবই আপনার দুঃখজনক যে সেই সময় আপনার মনে আছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এত বড় সাংবাদিক মারা গেল, এটা পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, 24 ঘন্টা লাগবে অপরাধী ধরতে। সেই 24 ঘন্টা কয় বছর গেছে। এই কথা বলার পরে আপনি দেখবেন যে শেখ হাসিনার একটা কমেন্ট ছিল যে আমি এইটার দায়িত্ব নিলাম, আমি তদন্তের দায়িত্ব নিলাম। প্রধানমন্ত্রী যেই মামলা তদন্তের দায়িত্ব নিয়েছে সেই মামলা কিন্তু এখন কোনো নাই, আপনার 100-র উপরে বারবার। তাহলে আপনার মানে এই যে নতুন আইন টাইন এইগুলির প্রতি মানুষের আস্থা থাকবে কিভাবে? আপনার সাংবাদিকরা একজোট হয়েছিল, আমাদের নিজেদের মধ্যেই তো সমস্যা আছে যে সাগর রুনির কেসটা সমাধান করতে হবে, কিন্তু এই কেন্দ্র করে কিন্তু সাংবাদিকরা বিভক্ত হয়ে গেল। তখন মনে আছে আপনার ইকবাল সোবান চৌধুরী, সে তাকে আপনার উপদেষ্টা করলো, তখন আন্দোলন শেষ। এইগুলি আপনার যখনই আপনার একটা ফৌজদারি কেসে আপনার রাজনৈতিক প্রভাব চলে আসে, তখন কিন্তু এটা সুষ্ঠু তদন্ত হয় না। আপনার প্রথমেই ফৌজদারি কেসে এনেও আপনার রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। মার্ডার কেস, চুরি ডাকাতি, আপনার তো ফৌজদারি কেস একদম, আপনার এই যে টাকা চলে গেল এই যে ব্যাংকের, তো ওইটার কি হয়েছে? কারণ এটার সাথে মহারথীরা জড়িত। সুতরাং আমার মনে হয় তদন্তটা বা নিয়মটা আরও স্বচ্ছ এবং নতুন যে আপনার বললেন সে বিধি, সেইগুলি অবশ্যই আসা উচিত এবং তদন্তে আরও গতি যেন বাড়ে, সুষ্ঠু তদন্ত হয়। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মানুষজন সবচেয়ে বেশি মানুষের মনে দাগ কাটে। একটা আপনার অন্য সিভিল মামলায় মানুষের আগ্রহ থাকে না, কিন্তু ফৌজদারি মামলার ব্যাপারে আমার মনে এটা খুব পজিটিভ। এক্ষেত্রে আপনারা দেখেছি, এক কথায় আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি, সরকারের যে 6 মাসে মূল্যায়নটা, বিভিন্ন কর্মসূচি, যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সংক্ষিপ্ত কিভাবে দেখবেন? আমি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে খুব মানে বড় করে আমি দেখব না, কারণ এইসব কার্ড বা বিভিন্ন প্রকল্প আমল অতীতেও ছিল। বরং আমি সামগ্রিক অর্থনৈতিক অবস্থাটাকে মানুষের, আপনি মানে মেইন হচ্ছে আপনার কিন্তু অর্থনীতি আপনি বুঝবেন বাজারে গেলে, হ্যাঁ। আর ব্যবসায়ী যেটা বুঝে যে আপনার ডলারের দাম, ঠিক আছে, আপনি ডলারের দাম স্টেবল রাখেন আর মানুষের ক্রয় ক্ষমতাটা ঠিক রাখেন। আপনি আজকে বাজারে গেলেন, আপনি দেখলেন যে 40 টাকা কেজি, কালকে গেলেন 100 টাকা কেজি। এইসব সিন্ডিকেট মুক্ত করা, নজরদারি করতে হবে, মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। আমার সরকারের প্রতি আহ্বান যেন সাধারণ মানুষের জীবনে স্বস্তিটা থাকে বাজারে গিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।